जहाँ नारी का सम्मान होता है वहाँ देवता स्वयं वास करते हैं। उसके मांग का सिंदूर सिर्फ अलंकार नहीं, वो उसकी पवित्रता, उसकी शक्ति और उसके अस्तित्व का गहन प्रमाण होता है। जो नारी अपने सतीत्व और विश्वास पर अटूट विश्वास रखती है वही समाज को नए युग की ओर ले जाती है। সিঁদুর। হিন্দু ধর্মে নারীর সিঁদুরের শক্তি যুগে যুগে বোঝানো হয়েছে। যখন যখন একটা নারীর থেকে বিমূঢ়ভাবে তার স্মৃতির সিঁদুর কেড়ে নেওয়া হয়েছে তখন তখন যুদ্ধ হয়েছে। সেটা মা সতী হোক বা বেহুলা লক্ষিন্দর, সাবিত্রী বা সত্যবান। সিঁদুরের মূল্য আমাদের হিন্দু ধর্মে যুগ যুগ ধরে কতটা শক্তিশালী সেটা প্রমাণ করা হয়েছে। তাই যখন কলিযুগের নারীদের সিঁদুর মুছে দেওয়ার মতন দুঃসাহস যেই সব জঙ্গিরা করেছে, তাদের সামনে যেইভাবে অমানবিকতার প্রমাণ দিয়ে তাদের স্বামীদের হত্যা করেছে শুধুমাত্র ধর্ম আর জাতির ভেদাভেদের নামে, তাদেরই উচিত জবাব দেওয়ার জন্য করা হলো অপারেশন সিন্দুর। কলেজের লাস্ট লেকচার শেষ হয়ে যখন বেরোচ্ছি ক্লাস থেকে, আমার চোখ দুটো খালি খুঁজে ওকে। আজ আমাদের কলেজের শেষ দিন, নেক্সট মান্থ থেকে এক্সামস, আর তারপরেই গ্র্যাজুয়েশন কমপ্লিট। এই বয়সে সবাই প্রায় ঠিক করা থাকে যে জীবনে কে কি করতে চায়। কেউ নিজের ব্যবসা করবে, আবার কেউ কেউ নিজের প্যাশন ফলো করবে। কিন্তু ওর ঠিক করা আছে এখন থেকে না, ছোট্টবেলার থেকে, যে ও ইন্ডিয়ান আর্মিতে যাবে, আর ওর লক্ষ্য সেই দিকেই। কলেজের ফ্রেশার্সে প্রথম দেখা, ফ্রেশার্স পার্টিতে ড্রেস কোড ছিল, আর সিনিয়ররা ড্রেস কোড ঠিক করে ফলো করা হয়েছে কিনা সেইটা চেক করার দায়িত্ব দিয়েছিল ওকে। লাইনের মধ্যে ইরিটেটেড মুখ নিয়ে তাকিয়েছিল একটা ছেলে আমার দিকে। আমি লাইনের মধ্যে দিয়েই ওর দিকে তাকিয়েছিলাম। জানি না কেন, কিন্তু আমার নজর অন্যদিকে যাচ্ছিলই না। কেমন যেন একটা অদ্ভুত আকর্ষণ ওই চৌখস চোখে। আমি ওর দিকে তাকিয়েছিলাম কি তখনই ও আমার কাছে এসে একটা চুটকি বাজিয়ে বলল, ও ম্যাডাম, এইভাবে পুতুলের মতন দাঁড়িয়ে থাকলে হবে? সামনে এসে সিনিয়রদেরকে ইন্ট্রোটা দাও। ওর ওই আচমকা ডাকে আমার যেন কোনো ঘুম ভেঙে গেল। আমি থরথরিয়ে গিয়ে সিনিয়রদের সামনে দাঁড়িয়ে পড়লাম। প্রথমবার অত লোক আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এটা দেখে তো আমি ভয়ই পেয়ে গেলাম। হাত পা ঠান্ডা হয়ে আসছিল, বুঝতেই পারছিলাম না কি উত্তর দেব। হঠাৎ করে আমার এই ভাবনা চিন্তাগুলোকে ভেঙে দিয়ে সেই ছেলেটাই আমার সামনে এসে দাঁড়ালো। আরে দাঁড়িয়ে আছো কেন, ইন্ট্রোটা দাও। এই কথাটা শুনে ভিড়ের থেকে একটা সিনিয়র বলে উঠল, এ ভাই ছেড়ে দে, দাঁড়া হবে না, এ বোধহয় আওয়াজটা বাড়িতে ফেলে এসছে। সবাই হাসাহাসি করতে লাগলো, যেন মনে হয় আমি ওদের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা জোকার। নিজেকে এরকম হাসির পাত্র ভেবে খুবই রাগ হলো, কিন্তু কিছু বলতে পারলাম না। ভাবছিলাম পালিয়ে যাব, কিন্তু তখনই আমার কানের সামনে পাশের ছেলেটা বলে উঠল ফিস ফিস করে, নাম না বললে কিন্তু এখান থেকে বেরোনো যাবে না। চুপচাপ দাঁড়িয়ে না থেকে নামটা বলে দাও, তোমারও ছুটি আমারও। জানি না কেন ওর কথাটা শুনে আমার মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স জেগে উঠল। সবার ওই অট্ট হাসির মধ্যেই জোর গলা করে বললাম, Hello everyone, my name is Aparajita Mukherjee. I have taken admission in Computer Science Department and I am from Bardhaman. Today is my first day and I am really excited. আমার এই কনফিডেন্সের সাথে ইন্ট্রো দেওয়া সবার ইমপ্রেসিভ লাগলো। সবার অট্টহাসি থামলো। সিনিয়রদের মধ্যে একটা মেয়ে বলে উঠল, আরে এ তো বিক্রমের ডিপার্টমেন্ট। কিরে, তোর ডিপার্টমেন্টেরই তো মেয়ে রে। আমি অবাক হয়ে বললাম, কে বিক্রম? এটা শুনে আবার সবাই হো 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 করে হেসে উঠল।
সিনিয়রসের মধ্যে একজন বলল, নিজের পাশের লোকটাকেই চেয়ে না, তুমি কম্পিউটার সায়েন্সের গ্লুকোনি পড়ো। কিছুক্ষণ হাসাহাসি চলল। তারপর যথারীতি আমাদের ইন্ট্রো কমপ্লিট হলো। লাইফে আমি প্রচুর পাবলিক ফেসিং করেছি, কিন্তু এতটা কমপ্লেক্স আমার জীবনে হয়নি। এগুলো ভাবতে ভাবতে যাচ্ছিলাম, আমার সামনে তখনই সেই ছেলেটা এসে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলল, হাই, আমি বিক্রম সিংহ রায়। আমিও বর্ধমান থেকে। ইন্ট্রোতে কিছু মনে করো না, ওটা সবার সাথেই হয়। আমিও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বললাম, হাই, আমি অপরাজিতা, নাইস টু মিট ইউ। এইভাবেই শুরু হয় আমাদের বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে আস্তে আস্তে প্রেম। বিক্রম খুবই অ্যাম্বিশিয়াস ছেলে ছিল, সব সময় আমাকে বলতো, প্রেম অব্দি ঠিক আছে, কিন্তু বিয়ে আমি সেদিনই করব তোমায়, যেদিন আমি একজন আর্মি অফিসার হয়ে যাব। টিল দেন যদি ওয়েট করতে পারো তাহলে আমরা এগোতে পারি, নাহলে এখনই বলে দাও। আর আমি বিক্রমকে হেসে একটাই উত্তর দিতাম, যতদিনই লাগুক আমি অপেক্ষা করব, কিন্তু তোমায় আমাকে একটা প্রমিস করতে হবে, যেদিন তুমি প্রথম আর্মি জয়েন করবে সেই দিন রিপোর্টিংটা আমায় দেবে। এটা শুনে বিক্রম হালকা হাসি দিয়ে আমায় একটা স্যালিউট দিয়ে বলল, ইয়েস ম্যাম। বিক্রম নিজের কথা রেখেছে। সম্পর্কের 6 বছর পর হঠাৎ করে ওকে আমি আমার বাড়ির সামনে আর্মি ইউনিফর্মে দেখি, তখন আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সেই দিন বুঝেছিলাম যে ওর আর্মির প্রতি ডিটারমিনেশনটা কেন আছে। ক্যাপ্টেন বিক্রম সিংহ রয় রিপোর্টিং অ্যাট 10:35 আওয়ার্স ম্যাডাম। কথা মতন ফার্স্ট রিপোর্টিংটা কিন্তু তোমায় করলাম। এই, আর দেরি করে লাভ নেই, বরযাত্রী চলে এসেছে, এবার কোনেকে নিয়ে নিচে নামতো। 6 বছরের অপেক্ষার পর আজ আমি বিক্রম সিংহ রায়ের স্ত্রী হতে চলেছি। আমার খুশির কোনো ঠিকানা ছিল না। আমার জীবনের সব থেকে প্রিয় দিনে আমি আমার সব থেকে প্রিয় মানুষটাকে স্বামী হিসেবে পেয়ে যাব। আজ থেকে আমি অফিসিয়ালি ক্যাপ্টেন বিক্রম সিংহ রায়ের স্ত্রী রূপে পরিচিত হব। বিক্রম আমার কাছে এসে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম, কি সারপ্রাইজ? কালকে আমরা একটা জায়গায় যাচ্ছি, আমাদের হানিমুনটা ডিউ আছে তো। আমি বললাম, আমার কোনো লন্ডন, প্যারিস, আমেরিকা যাওয়ার নেই। বিক্রম বলল, তুমি একটা আর্মি ম্যানকে বলছো বিদেশ নিয়ে যেতে? আমি তো আমার ইন্ডিয়াকে দেখাবো তোমায়। তাই কোথায় যাব? আমরা যাচ্ছি যেটা সব বিদেশকে হার মানিয়ে দেবে, যেটা সৌন্দর্য আমাদের ভারতের গর্ব। আমি একটু আশ্চর্য হয়ে বললাম, কোন জায়গা বলছো বলো তো? বিক্রম বলল, আমরা যাচ্ছি কাশ্মীর। এটা শুনেই আমি খুশিতে লাফিয়ে উঠলাম, ওয়াও, কাশ্মীর! আমি তো কাশ্মীর শুধু মুভিতে দেখেছি। বিক্রম বলল, এবার রিয়েলিটিতে দেখবে কাশ্মীর কতটা সুন্দর। কিছুক্ষণ খুব আনন্দতে গদাগদি হয়ে হঠাৎ করে একটা উটকো ভাবনা আমার খুশিটাকে ম্লান করে দিল। আমি বিক্রমের দিকে তাকিয়ে বললাম, কিন্তু কাশ্মীরে তো শুনেছি যখন তখন। বিক্রম আমার পুরো কথাটা শেষ হওয়ার আগেই বলে উঠল, আরে দূর বোকা, এখন আর কাশ্মীর আনসেফ নেই। এত বছর ধরে কাশ্মীরে পিস রয়েছে, কিচ্ছু হবে না, প্যাক করে নাও, আমরা কালই বেরোচ্ছি। এটাকে নাকি মিনি সুইজারল্যান্ডও বলা হয়। 30 মিনিটস ধরে ঘোড়াতে বসে বসে আমার হাত পা একদম ঘুরিয়ে আসছিল। আমি বিক্রমকে বিরক্ত স্বরে বললাম, উফ বাবা, এটা কি জায়গা গো, এত কষ্ট করে উপরে উঠালো, আমি আর পাচ্ছি না, আমার জল চাই।
বিক্রম আমার ঠিক সামনেই দাঁড়িয়েছিল। আমার দিকে ঘুরে বলল, আরে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছো কেন? চোখটা তোলো, দেখো তুমি কোথায় দাঁড়িয়ে আছো। দিস ইজ মিনি সুইজারল্যান্ড অফ কাশ্মীর, বাইসারন ভ্যালি। এই কথাটা শুনতেই আমি যখন মাথা তুলে তাকালাম, দেখলাম পৃথিবীর মধ্যে স্বর্গর একটা ছোট্ট ঠিকানা, বরফে ঢাকা রাশি রাশি পাহাড়ের মধ্যে এই অদ্ভুত সুন্দর শীতলময় বাইসারন ভ্যালি। কোনো জায়গায় বাচ্চারা খেলছে, কোথাও ফ্যামিলি পিকনিক চলছে, ধারে রাশি রাশি দোকানের মেলা, আবার কোথাও নানা রকমের অ্যাক্টিভিটি করার জন্য উপস্থিত রয়েছে ভিন্ন রকমের রাইডস। আমার দেখেই জায়গাটা খুব পছন্দ হয়ে গেল। শরীরের সমস্ত ব্যথা আমি ভুলেই গেছিলাম। বিক্রমকে বললাম, চলো না বিক্রম, ওই টিলাটার উপরে দাঁড়িয়ে ছবি তুলি। বিক্রম বলল, ও ছবি টবি হবে পরে, আগে চলো কিছু খেয়ে নি। বাইসারন ভ্যালির মেন গেটেই সামনে ছাতা দিয়ে অনেক দোকান বসেছিল। আমি বিক্রমকে বললাম, চলো পাপড়ি চাট খাই। পাপড়ি চাট খেতে খেতে আমার কয়েকটা সুন্দর মুহূর্তের ছবিও তুলে নিলাম। আমি বিক্রমের দিকে তাকিয়ে বললাম, জানো, আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার সাথে সব থেকে সুন্দর জায়গায় ছুটি কাটাচ্ছি। আমার আর কিচ্ছু চাই না, জীবনের সব আশা আমার পূর্ণ হয়ে গেছে। এখন মৃত্যুও এসে গেলে আর ভয় নেই। বিক্রম আমায় থামিয়ে দিয়ে বলল, আরে দাঁড়াও দাঁড়াও, এখনো তো কত জায়গা ঘোরা বাকি আছে। একসাথে দেশ বিদেশ, জীবনের কতটা পথ চলা বাকি আছে। এত তাড়াতাড়ি মৃত্যুর কথা ভাবলে চলবে? বিক্রমের এই কথাটা শেষ হতে না হতে আমার খুব জোরে কাশি উঠল। বিক্রম বলল, এই জন্যই বলি খাবার সময় এত কথা বলো না। দাঁড়াও, আমি জল নিয়ে আসি। বিক্রম যখন জল নিয়ে আমার দিকে হেঁটে আসছিল, আমি ওর দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম আমার নতুন বিয়ে, নতুন জীবন, এই মানুষটাকে নিয়ে সারা জীবনের পথ চলা। বিক্রমের পিছনের থেকে আসা দুটো লোক সোজা হেঁটে আমাদের দিকেই আসছিল। তাদের হাতে বড় বড় বন্দুক ছিল আর পরনে ইন্ডিয়ান আর্মির ইউনিফর্ম। বিক্রম আমার সামনে এসে দাঁড়ালো। আমি বিক্রমকে বললাম, আরে এরা কি তোমার কালিগস? বিক্রম অবাক হয়ে বলল, মানে? আমি চোখ নাচিয়ে ইশারা করে বললাম পিছনে ফিরে তাকাতে। বিক্রম ঘুরতে না ঘুরতেই ওরা আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। ওদের মুখ ঢাকা ছিল, শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল। একজন হঠাৎ করে বিক্রমের দিকে তাকিয়ে বলল, তু হিন্দু হ্যায় ইয়া মুসলমান? প্রথমে কিছুই বুঝতে পারলাম না। ওরা আবার চিৎকার করে জিজ্ঞেস করলো, अबे तू हिंदू है या मुसलमान? अगर मुसलमान है तो कलमा पढ़। বিক্রম বলল, अरे क्या हुआ भैया, मैं हिंदू हूँ। বিক্রমের এই কথাটা শেষ হতে না হতেই আমি নিস্তব্ধ ভাবে ওখানেই দাঁড়িয়েছিলাম। আমি শুধু মাটিতে পড়ে থাকা বিক্রমের অচেতন শরীরটাকে দেখছিলাম। নিমিষের মধ্যে আমার স্বামীর মাথার থেকে কল গলিয়ে রক্ত পড়তে শুরু করে দিল। সব শেষ। আমি ওখানেই বসে পড়লাম ওর কাছে। গুলির একটা আওয়াজে পুরো বাইসারন ভ্যালির পরিবেশটা এক মুহূর্তে পাল্টে গেল। যেসব মানুষেরা কিছুক্ষণ আগে খুশি আর আনন্দে মেতেছিল, তাদের চোখে এখন ভয় আর আতঙ্ক। 24শে এপ্রিল। চারিদিক দিয়ে অপরাজিতাকে ঘিরে সবাই কান্নাকাটি করছে। অপরাজিতা পাথরের মতো বসে আছে স্বামীর দেহর সামনে। চারিদিকটা কষ্ট, দুঃখ আর কান্নাতে ভাসাভাসি। কেউ অপরাজিতাকে সহানুভূতি দিচ্ছে, কেউ বিক্রমের মা বাবাকে সামলাচ্ছে। শুধু বিক্রমের পরিবার নয়, সারা পাড়া জুড়ে কান্না আর দুঃখের হাহাকার।
অপরাজিতা নির্বাক হয়ে বিক্রমের মুখের দিকে তাকিয়ে আছে। এমন সময় বিক্রমের কাকা বলে উঠল, এবার তো যাওয়ার পালা মা। এই কথাটা কানে পড়তে না পড়তেই অপরাজিতার পাথরের মতো শরীরে যেন প্রাণ আসলো, আরো বিক্রমকে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল, বিক্রম না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। তুমি আমায় কথা দিয়েছিলে যে এখনো জীবনে অনেকটা পথ চলা বাকি আছে। এত শিগগিরই তো আমাদের গল্পের ইতি হওয়ার কথা ছিল না বিক্রম। তুমি তো নিজের কথা সব সময় রেখেছো, এবার রাখবে না? এই কথাগুলো বলে অপরাজিতা লুটিয়ে পড়ল মাটিতে। ওকে সামলানো যাচ্ছিল না। চোখের সামনের থেকে ওর স্বামীকে লোকেরা কেড়ে নিয়ে চলে গেল। হিন্দু ধর্মে যতটা আড়ম্বর করে স্বামী স্ত্রীকে সিঁদুর পরায়, বিপরীতটাই ঘটে স্বামী মারা যাবার পর স্ত্রীর সাথে। আড়ম্বর পাল্টে যায় কান্নাতে, আর নিয়ম পাল্টে যায় কষ্টে। যে নারীর স্মৃতিতে গত 7 দিন আগে সিঁদুর উঠেছিল, সেই নারীর কেশ খুলে তার স্মৃতির সিঁদুর মুছে দেওয়া হয়। সবকিছু সর্বশান্ত হবার পর অপরাজিতা যখন সাদা থান পরে নিজেকে আয়নার সামনে দেখল, তখন ওর চোখের সামনে ভেসে উঠল নিজের সদ্য সদ্য হওয়া সদবা রূপটি। গত 7 দিন আগেও যেই ঘরে ওর আর বিক্রমের হাসি কোলাহল শোনা যাচ্ছিল, এই ঘর আজ ফাঁকা। বিক্রম চলে গেছে, পিছনে পড়ে আছে অপরাজিতা আর তার ফাঁকা স্মৃতি। 22 এপ্রিল 2025। এই দিনটা ভারতের ইতিহাসে একটা কালিময় দিন হয়ে থাকবে। 1947-এ ভারত স্বাধীন হওয়ার পর অনেক যুদ্ধ দেখেছে, অনেক রক্তপাত হয়েছে, কিন্তু এই পেহেলগাঁও, এই ঘটনাটা এক কাপুরুষোচিত আতঙ্ক ছড়ানোর খেলা, যা শুধু একটা প্রান্তরকে নিয়ে নয়, গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে। যেভাবে জঙ্গিরা নির্দোষ অস্ত্রহীন হিন্দুদেরকে গুলি করে হত্যা করেছে শুধুমাত্র ধর্মের ভেদাভেদের নামে, সেটা অত্যন্ত নিন্দাজনক। যেটা সবচেয়ে কষ্টকর সেটা হলো মহিলাদের মুছে দেওয়া সিঁদুর। হিন্দু নারীরা বিয়ের পর থেকে এই সিঁদুর স্মৃতিতে পড়ে তাদের স্বামীর লম্বা আয়ুর কামনা করে। আজ সেই নারীরই চোখের সামনে এক এক করে তাদের স্বামীদেরকে হিংস্রভাবে হত্যা করা হয়েছে, শুধুমাত্র একটা কথা ধরে, সেটা হলো যে তারা হিন্দু। এই সিঁদুর স্বামীর ভালোবাসার রঙে রাঙিয়ে রাখে, সেটা আজ বদলে গেল স্বামীর রক্তের রঙে। সিঁদুর শুধু গৃহস্থের প্রতীক নয়, এবার এটা হয়ে গেল প্রতিশোধের প্রতীক। এই কষ্টের প্রতি উত্তর হবে অপারেশন সিন্দুর।